হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সি শার্প সিরিজের আজকে আমরা জানবো ক্লিন কোড গাইডলাইন্সের কিছু স্পেসিফিক রুলস বা নিয়ম, যাতে আমরা পরবর্তীতে স্কেলেবল কোড বা রবাস্ট কোড লেখার সময় যেটা আমাদের সবসময় সহযোগিতা করবে। যেহেতু আমরা সি শার্পটা ইউনিটির বেসিসের উপর শিখতেছি, সো আমরা এক্সাম্পলগুলো হচ্ছে ইউনিটির সি শার্পের জন্য যেভাবে ব্যবহার করা হয় সেভাবে হচ্ছে দেখার চেষ্টা করব। একটা খারাপ এক্সাম্পল এবং একটা ভালো এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেটা জানবো যে ক্লিন কোড গাইডলাইন্সের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিনিংফুল নেমিং। ধরেন আপনি যখন কোনো ক্লাস ক্রিয়েট করবেন, সেই ক্লাসের নামটা অবশ্যই একটা মিনিংফুল নাম হইতে হবে। লাইক আমরা যদি এখানে কোনো সোর্স ওয়ান, সোর্স টু, সোর্স থ্রি এভাবে হচ্ছে কোনো ক্লাসের নাম ডিফাইন করি, পরবর্তীতে দেখা যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখানে আসলে কোন ক্লাসটা ডিক্লেয়ার করছেন বা লিখছেন, যেটা মনোবিভাগকে এক্সটেন্ড করছে। সো এটা হচ্ছে একটা ব্যাড এক্সাম্পল। সো এটা রাইট এক্সাম্পল কি হবে, যে আপনি প্লেয়ার কন্ট্রোলার নামে একটা ক্লাস ক্রিয়েট করছেন, সো এটা হচ্ছে একটা মিনিংফুল নাম। অনুরূপভাবে শুধু ক্লাসের নাম না, সেটি হচ্ছে আপনি ভিতরে যে ফাংশনগুলো ক্রিয়েট করবেন বা হচ্ছে যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করবেন, সেগুলো যাতে মিনিংফুল নামের সাথে ম্যাচ করে। লাইক আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে আমাদের একটা ব্যাড এক্সাম্পলের মধ্যে যে পাবলিক গেম অবজেক্ট এসআরসি ওয়ান, আপনি এখন হয়তো বুঝতে পারবেন যে সোর্স ওয়ানটা কি গেম অবজেক্টকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই সেম জিনিসটাকে যদি আপনি হচ্ছে এনিমি প্রিফেব বা আপনার যে কাঙ্ক্ষিত নামটা সহ যদি আপনি ডিটেল সহ লিখেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথেই এখন হোক বা পরে হোক, পরে এসে বুঝতে পারবেন যে এই গেম অবজেক্টটা অ্যাকচুয়ালি এনিমি প্রিফেবকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য মিনিংফুল নামটা অবশ্যই ইম্পর্ট্যান্ট যখন আপনি কোড করবেন। পরবর্তীতে আমাদের একটা ইম্পর্টেন্ট গাইডলাইন আছে, সেটা হচ্ছে ইউজ প্রপার অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা পূর্ববর্তী ভিডিওতে অলরেডি জেনেছি। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে প্রাইভেট, পাবলিক বা প্রোটেক্টেড আমরা যে মডিফায়ারগুলো ইউজ করি সেইটা ব্যবহার করা। সো এটা প্রপার অ্যাক্সেস মডিফায়ার বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে আপনি কখনোই চাইবেন না আপনার ক্লাসের সমস্ত কিছুকে বাইরে থেকে অ্যাক্সেস করতে, লাইক পাবলিক বলে ডিক্লেয়ার করতে। আপনি সবসময় চাইবেন আপনার যে ক্লাসটা সেটা যাতে ইনক্যাপসুলেট থাকে, কম্প্যাক্ট থাকে। বাইরে থেকে তার যে ফাংশনালিটিস গুলো আছে যতটুকু নেসেসারি ততটুকুকেই আপনি শুধুমাত্র ব্যবহার করতে দিবেন। লাইক আপনি যদি চান যে আপনি এনিমি প্রিফেবটাকে বাইরে থেকে এক্সটেন্ড ব্যবহার করতে দিবেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে পাবলিকটাকে প্রাইভেট করে ডিক্লেয়ার করে রাখলেন। আপনি যদি চান যে এই মুভি স্পিডটাকে আপনি বাইরে থেকে সেট করবেন বা আপনার এটা কখনো বাইরে লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটাকে হচ্ছে পাবলিক বলে ডিক্লেয়ার করবেন। সো অবশ্যই শুধুমাত্র এটা ভেরিয়েবলের জন্য না, আপনার যে সমস্ত ফাংশনালিটিস বা ফাংশনসগুলা আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে চান বা আপনার টিম মেম্বারদেরকে আপনি অ্যাক্সেস দিতে চান, সেগুলাকে হচ্ছে আপনি পাবলিক বলে ডিক্লেয়ার করতেছেন বা প্রোটেক্টেড বলে ডিক্লেয়ার করতেছেন। আর যেগুলাকে আপনি কখনোই চান না যে বাইরের কেউ হচ্ছে অ্যাক্সেস করুক, বাইরের কোনো ক্লাসটাকে অ্যাক্সেস করুক, সেগুলাকে হচ্ছে আপনি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করতেছেন। সো প্রপার অ্যাক্সেস মডিফায়ারটা এজন্যই খুবই ইম্পর্ট্যান্ট আপনার ভেরিয়েবল এবং ফাংশনসের জন্য। পরবর্তীতে আমরা আসতেছি অ্যাভয়েড ম্যাজিক নাম্বারস। এটাকে আসলে কি বোঝা হয়? ম্যাজিক নাম্বারস ইজ লাইক হচ্ছে, ধরেন আপনি একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছেন, তো আমরা হচ্ছে এরকম একটা কোড লিখি, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট, যেদিকে মুভ করবে সেটা প্লাস হচ্ছে স্পিড। সো আপনি এখানে যে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করছেন, কনস্ট্যান্ট যে একটা ভ্যালু ইউজ করছেন 5 মানে সে প্রত্যেক ইউনিট 5 ইউনিট করে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ফ্রেমে হচ্ছে মুভ করবে। সো এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি ম্যাজিক নাম্বার বলতেছি। এইটাকে আমরা এইভাবে ব্যবহার না করে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব। লাইক আমরা যেহেতু মুভ করতেছি, সো মুভ স্পিডটাকে আমরা হচ্ছে এখানে ইনটু করে দেবো। সো এই জন্য বিভিন্ন জায়গায় বা যে সকল জায়গায় আমাদের নেসেসারি, সেই সকল জায়গাগুলোতে আমরা এই সকল ম্যাজিক নাম্বারসগুলা ব্যবহার করব না, যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ফাইভটা কি রিপ্রেজেন্ট করে। পরবর্তীতে আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটি হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বা এসআরপি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে আপনার একটা ক্লাস বা একটা ফাংশন শুধুমাত্র একটা স্পেসিফিক জিনিসকেই হ্যান্ডেল করবে। যেমন আমরা যদি এখানে দেখি যে আমরা একটা আপডেট ফাংশনের মধ্যে আমরা কি চাই, প্লেয়ার কন্ট্রোলারের মধ্যে বা আপডেট ফাংশনের মধ্যে আমরা মুভমেন্টের লজিক লিখতেছি, জাম্পিং এর লজিক লিখতেছি, একটা প্লেয়ারের শুটিং এর লজিক লিখতেছি, একটা প্লেয়ারের ইনপুটও হ্যান্ডেল করতেছি। সো দেখা যাবে আমাদের আপডেট ফাংশনটা 300-400 লাইনের হয়ে গেছে। সো এইভাবে আমরা ডিক্লেয়ার না করে আমরা যদি এটা করব যে আমরা প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট করি, যে একটা ফাংশন যেটা শুধুমাত্র শুটিং মেনটেন করবে, একটা ফাংশন যেটা শুধুমাত্র প্লেয়ারের জাম্প মেনটেন করবে, একটা ফাংশন যেটা শুধুমাত্র প্লেয়ারের মুভমেন্ট মেনটেন করতেছে এবং আরেকটা ফাংশন যেটা শুধুমাত্র প্লেয়ারের ইনপুট হ্যান্ডেল করতেছে। সো
এই জিনিসটাকে এইভাবে স্ট্রাকচারড ওয়েতে আপনি যদি লিখেন, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। তার মানে একটা স্পেসিফিক ফাংশনের একটাই কাজ থাকবে, সেখানে আমি কোনো মাল্টিপল কাজ করতেছি না। লাইক হচ্ছে আমি মুভমেন্টের মধ্যে শুটিং এর কোড লিখবো না, বা শুটিং এর মধ্যে জাম্পের কোড লিখবো না, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট করব। এটাকে আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি বা এসআরপি বলতেছি। ওকে, এরপর আমাদের কি আসতেছে? প্রপার অ্যাক্সেস মডিফাই, এটা আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি, ডিসক্রাইব করে ফেলছি। এরপর হচ্ছে আমাদের কনসিস্টেন্ট প্রজেক্ট অর্গানাইজেশন। এটাকে আমরা কি বোঝাচ্ছি? প্রজেক্টটাকে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতেছেন। এটার মানে হচ্ছে, এমন ধরেন আপনার এটা একটা প্রজেক্ট আছে, আপনি প্রজেক্টের মধ্যে আপনি স্ক্রিপ্ট থাকবে, ম্যাটেরিয়ালস থাকবে, টেক্সচার থাকবে, স্প্রাইট থাকবে, প্রিফ্যাব থাকবে, এই জিনিসগুলোকে প্রত্যেকটাকেই আলাদা আলাদা ফোল্ডার করে সুন্দরভাবে স্ট্রাকচার করা। লাইক আপনার যে কোডগুলো আছে, দেখা যাচ্ছে কোডের জন্য আপনি স্ক্রিপ্টস নামে একটা ফাংশন করছেন, আপনার যে গেমের মধ্যে সিনস আছে, সিনগুলোর জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, রিসোর্স ফাইলের জন্য আপনি আলাদা ফোল্ডার ক্রিয়েট করছেন, প্লাগইনস এর জন্য আলাদা, ম্যাটেরিয়ালস এর জন্য আলাদা, সবগুলোই যাতে এক জায়গায় না থাকে, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট করা। যাতে পরবর্তীতে আপনি সাথে সাথে বুঝতে পারেন যে আপনি ম্যাটেরিয়ালে কোনো কিছু মডিফাই করতে হবে, ম্যাটেরিয়াল ফোল্ডারে গেলেই সেটাকে পেয়ে যাবেন। আপনি যদি এটাকে স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকায় রাখেন, তো সেক্ষেত্রে খুঁজে পাইতে কষ্ট হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি কনসিস্টেন্ট প্রজেক্ট অর্গানাইজেশন। প্রজেক্ট যাতে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমাদের কি আছে, সেটা হচ্ছে ইউজ কমেন্ট ওয়াইসলি, মেক ইউর কোড ডেসক্রিপটিভ। ওকে, এটা মিনিং হচ্ছে যে আমরা কোডের সময় সাথে সাথে এখানে লিখে দেই যে প্রাইভেট গেম অবজেক্ট এনিমি প্রিফেব, সাথে সাথে এখানে লিখে দেই যে দিস ইজ এনিমি প্রিফেব। সো কমেন্ট হচ্ছে প্রত্যেক লাইন কোডের সাথে সাথে যদি আপনি কমেন্ট লেখেন, তো দেখা যাবে যে আপনি পরবর্তীতে যখন কোড দেখতে যাবেন, তো সেক্ষেত্রে আপনি নিজেরই বুঝতে অসুবিধা হবে যে কোনটা কমেন্ট আর কোনটা হচ্ছে কোড। সবকিছু হারায় যাবে, একটা খিচুড়ির মতো অবস্থা। তো সেই ক্ষেত্রে কমেন্টটাকে আমরা খুব মোস্ট ইম্পর্টেন্ট কেস ছাড়া কমেন্ট হচ্ছে ইউজ না করাই বেটার। বরং আপনি যেটা করতে পারেন, আপনার যে কোড আছে সেটাকে ডিসক্রিপটিভ ওয়েতে লিখতে পারেন, যাতে কমেন্টের কাজ সহ হয়ে যায়। যেমন এই জায়গায় দেখেন, আমাদের যে গুড এক্সাম্পলের মধ্যে আছে, আমরা যেখানে লিখছি যে প্রাইভেট গেম অবজেক্ট এনিমি প্রিফেব, সো এটার মধ্যে কিন্তু এক্সট্রা করে আর এই কমেন্টের দরকার নেই। কারণ অলরেডি আমার এই কোডটা এতটাই ডিসক্রিপটিভ যে এটা সে মিনিং করতেছে যে এই গেম অবজেক্টটা এনিমি প্রিফেব। অনুরূপভাবে আপডেট ফাংশনের মধ্যে আপনি যখন দেখবেন যে হ্যান্ডেল মুভমেন্ট বা হ্যান্ডেল জাম্প বা হ্যান্ডেল শুটিং, আপনার এই ফাংশনের নামের মধ্যেই অলরেডি এটা ডিসক্রাইব করা আছে যে এই ফাংশনটা স্পেসিফিক্যালি প্লেয়ারের মুভমেন্ট হ্যান্ডেল করবে, এই ফাংশনটা স্পেসিফিক্যালি প্লেয়ারের জাম্প হ্যান্ডেল করবে, এবং এই ফাংশনটা স্পেসিফিক্যালি প্লেয়ারের শুটিং হ্যান্ডেল করবে। সো এইগুলোর জন্য সেপারেটলি আমাদের আর কমেন্ট করে দেখানোর দরকার নাই বা লিখে রাখার দরকার নাই যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি করবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে কমেন্ট খুব ইম্পর্টেন্ট কেস ছাড়া ইউজ করব না, এবং আমাদের কোডটাকে এতটাই ডিসক্রিপটিভ করব যাতে আমাদের স্পেসিফিক ভাবে বা আলাদা করে কমেন্ট লেখার দরকার না পড়ে। ওকে, আমাদের নেক্সট কোড গাইডলাইন্স এর মধ্যে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে ইরর হ্যান্ডলিং ইন ইউনিটি। ইরর হ্যান্ডলিং এর জন্য আমরা সচরাচর ইউনিটিতে ডিবাগ ডট লগ বা ডিবাগ ডট লগ এরর, এই জিনিসগুলোকে ইউজ করে থাকি। তো আপনি আপনার ডিবাগের জন্য এগুলা সচরাচর ইউজ করবেন, যাতে মনে রাখবেন বা হচ্ছে খেয়াল রাখবেন যাতে বিল্ড ভার্সন গুলাতে বা বিল্ড ভার্সনে এই জিনিসটা হচ্ছে না যায়। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপডেটের মধ্যে হচ্ছে মোস্ট আপডেট ফাংশন বা লেট আপডেট ফাংশন, যেই ফাংশনগুলো ইউনিটির খুব ফ্রিকোয়েন্টলি বা প্রত্যেক ফ্রেমে রান হয়, সেগুলোতে হচ্ছে ডিবাগ ডট লগ বা ডিবাগ ডট লগ এরর, বা যে ডিবাগ যে ফাংশনগুলো আছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা, কারণ এটা প্রত্যেক ফ্রেমে একটা করে গার্বেজ জেনারেট করে। ওকে, আমাদের পরবর্তীতে আছে কি রাইট মডিউলার এন্ড রিউজেবল কোড। সো এটা মানে হচ্ছে আপনি যখন কোড লিখবেন, আপনি কোড এমন ভাবে লিখবেন যাতে সেটাকে বারবার ব্যবহার করা হয়, ব্যবহার করা যায়। লাইক হচ্ছে আপনি প্লেয়ারের মুভমেন্ট ডিক্লেয়ার করতেছেন, প্লেয়ারের জাম্প ডিক্লেয়ার করতেছেন, শুটিং ডিক্লেয়ার করতেছেন, এই জিনিসটা কিন্তু লজিক্যালি মোটামুটি সব জায়গাতেই সেম। আপনি যে শুটিং কিভাবে করবেন, এই লজিকটা সব জায়গাতেই সেম। সো এমন ভাবে কোডটা লিখবেন যাতে সেটাকে বারবার রিইউজ করা যায়। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনি দেখতেছেন যে আপনার একটা ফাংশনালিটিস যেটা পুরা গেমের মধ্যে আমাকে 3 4 বার 5 বার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ব্যবহার করতে হচ্ছে, সেই জিনিসটাকে আপনি 5 জায়গায় 5 বার না লিখে বরং ওইটাকে একটা সেপারেট ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে ওই ফাংশনটাকে আপনি 5 বার কেন 50 বার কল করেন। সো এটাকেই আমরা হচ্ছে কোড মডিউলার ওয়েতে লেখা প্লাস রিইউজেবল কোড হিসেবে বলতেছি, যে আপনি যেই জিনিসটাকে বারবার ব্যবহার করতে হবে সেটাকে বারবার সেম জিনিস না লিখে, যেমন ধরেন আপনার প্লেয়ার জাম্প করতেছে, এখানে জাম্প করবে ওইখানে জাম্প করবে, এই জিনিসটাকে বারবার সেই সেম লজিক না লিখে আপনি প্লেয়ার জাম্প
এই লজিকটা এক জায়গায় লিখে সেই ফাংশনটা বারবার কল করবেন। এটাই হচ্ছে মেইনলি মডিউলার বা রিউজেবল কোড, যেটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। সো এই সকল জিনিসগুলো মেইনলি ক্লিন কোড গাইডলাইন্স এর মধ্যেই পড়ে। আর অনেক কিছুই আছে, আপনি যখন কোড করবেন বা একটা প্রজেক্ট স্ক্র্যাচ থেকে বিল্ড করবেন, তখন হচ্ছে আপনি ধীরে ধীরে ধাপে ধাপে এই জিনিসগুলো জানতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট বা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব সেইটার উপরে ফিডব্যাক দিতে। ভালো থাকবেন সবাই।